আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আগামী প্রজন্মের জন্য গড়ে তুলুন সবুজ পৃথিবী, বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। সীমান্তে বেড়েছে সংক্রমণ, 7 জেলা লকডাউনের সুপারিশ, করোনায় আরও 34 মৃত্যু। প্রবাসী অর্থায়নে তাণ্ডব চালায় হেফাজত, মধ্যপ্রাচ্য থেকে 6 কোটি টাকা এসেছে মামুনুলের অ্যাকাউন্টে। করোনার কারণে এবার হজের নিবন্ধন বন্ধ, সুযোগ পাচ্ছেন গত বছরের তালিকাভুক্তরা। সিলেটে ঘন ঘন ভূমিকম্প, বড় প্রাকৃতিক বিপর্যয়ের বার্তা, সতর্কতায় মনিটরিং সেল গঠন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছে রাহনুমা রাহি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে বিশ্ব নেতাদের আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। P4G শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে মহামারী করোনার চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি জলবায়ু পরিবর্তন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আরও 3টি পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ইনক্লুসিভ গ্রিন রিকভারি টুয়ার্ডস কার্বন নিউট্রালিটি এই প্রতিবাদে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হচ্ছে পার্টনারিং ফর গ্রিন গ্রোথ অ্যান্ড দ্য গ্লোবাল গোলস 2030 বা P4G'র দুদিনব্যাপী সম্মেলন। অংশ নিয়েছে বিশ্বের 12টি দেশ। সম্মেলনে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশই বিশ্বে প্রথম স্বল্পোন্নত দেশ হিসেবে নিজস্ব সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে। প্রতি বছর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় 500 কোটি মার্কিন ডলার খরচ করে বাংলাদেশ। বাংলাদেশ, a member of the P4G, pursues a low carbon development path. এছাড়া পানি সংরক্ষণে 100 বছর মেয়াদী টেকসই উন্নয়ন পরিকল্পনা ডেল্টা প্ল্যান বাস্তবায়নের কথাও জানান শেখ হাসিনা। We have adopted a 100-year sustainable development plan. সম্মেলনে করোনাকালীন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে সবুজ পৃথিবী গড়ার পথে এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি। We, the participating leaders in the P4G summit, need to work more closely towards a greener future for our next generation. 3 পরামর্শে P4G'কে আরও কর্মমুখী হওয়ার আহ্বান জানান। জোর দেন বিনিয়োগকারী, নীতি নির্ধারক, সৃজনশীল উদ্যোক্তা সহ 5টি পয়েন্টে কাজ করার ওপর। We have the opportunity to build back better through inclusive green recovery and green growth. বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে 2017 সালে শুরু হয় P4G উদ্যোগ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। সংসদ সচিবালয় কমিশনের 32তম সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের মন্ত্রী পরিষদ কক্ষে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে 2021-2022 অর্থ বছরের বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট 336 কোটি 14 লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়। এছাড়া 2020-2021 অর্থ বছরের সম্পূরক বাজেটের অনুমোদন দেওয়া হয়। এই সময় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সংসদে বিরোধী দলীয় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের উপস্থিত ছিলেন। সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্ত এলাকার 7 জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আরও জানানো হয়, এ পর্যন্ত 23 জনের দেহে পাওয়া গেছে ভারতীয় ভ্যারিয়েন্ট। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় আরও 34 জন মারা গেছেন, আর দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 10.11%। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল।
কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিন। সীমান্তের ৭টা জেলায় অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন বলেন, সীমান্তগুলোতে লোকাল ট্রান্সমিশন বেড়েছে, বিভিন্ন ভেরিয়েন্টের অস্তিত্ব মিলেছে। তাই নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনায় লকডাউনের সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। তো সীমান্তবর্তী এইসব স্থানগুলোতে বৈধ ছাড়াও অবৈধভাবে অনেক ধরনের লোকজন আমাদের এখানে আসে। আমাদের চারদিকেই ভারত রয়েছে এবং তাদের মাঝখানে যোগাযোগটা অনেকভাবে বিদ্যমান। কিছু কিছু স্থানে এমনও আছে শুধু নৌকার মাধ্যমেও যোগাযোগ সম্পন্ন হয় চাঁপাইনবাবগঞ্জ থেকে অন্য জায়গাতে। তাই যেসব যারা অবৈধ উপায়ে আমাদের এখানে এসেছেন তাদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। ভেরিয়েন্ট প্রসঙ্গে আইডিসিআর পরিচালক তাহমিনা শিরিন বলেন, 263টি জিনোম সিকোয়েন্সিং এর মধ্যে 27 জনের দেহে ইউকে ভেরিয়েন্ট, 85 জনের সাউথ আফ্রিকান, 5 জনের নাইজেরিয়ান ও 23 জনের দেহে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। এই ভ্যারিয়েন্ট কিন্তু কোনো নতুন বিষয় না। যত ডিজিজ শনাক্ত হবে, ডিজিজ ট্রান্সমিশন হবে এক মানুষ থেকে আরেক মানুষে, নতুন নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব হবে। সুতরাং ভ্যারিয়েন্ট যাই হোক না কেন, আমাদের করণীয় দুটি বিষয়। একটি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং যখন যার টার্ন আসবে উনি টিকা গ্রহণ করবেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় মারা গেছেন আরও 34 জন। মৃতের সংখ্যা বেড়ে 12,583। নতুন 1,444 জন সহ মোট শনাক্ত 7,98,830। সুস্থ হয়েছেন আরও 1,397 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 10.11%। মৃত্যু হার বেড়ে 1.58 ও সুস্থতার হার 92% বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 12 জন। 60 21 জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 59 লাখের বেশি। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ছে দেশের সীমান্তবর্তী জেলাগুলোয়। স্থলবন্দরগুলোতে ভারত থেকে আসা যাত্রীদের করোনা টেস্ট করা হলেও পণ্য নিয়ে আসা ট্রাক চালক ও সহকারীদের কোনো পরীক্ষা হচ্ছে না। এতে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। 21 প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সহ সীমান্তবর্তী জেলাগুলোতে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 7 জনই চাঁপাইনবাবগঞ্জের। মৃত 8 জন করোনা পজিটিভ, 4 জন মারা যান উপসর্গ নিয়ে। বিশেষ লকডাউনের 6ষ্ঠ দিনেও চাঁপাইনবাবগঞ্জে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী চালক ও তাদের সহকারীরা চলাফেরা করছেন অবাধে। হিলি স্থলবন্দরে ভারত ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা করা হলেও পণ্যবাহী ট্রাক চালক ও সহকারীদের নেই পরীক্ষার ব্যবস্থা। ভারত থেকে যে ড্রাইভারগুলি আসছে বাংলাদেশে, সেটাকে চেকপোস্টে কিংবা ইন্ডিয়াতে কোনো চেক না করেই তাদেরকে এখানে পাঠানো হচ্ছে। পূর্বে যেখানে 200 থেকে 180 গাড়ি প্রবেশ করতে, সেখানে মাত্র 80 গাড়ি নিয়ে আমরা এখন আমদানি রপ্তানি পরিচালনা করতেছি। 7 দিনের বেশি সময় ধরে বন্দরে অবস্থান করছে পণ্যবাহী ট্রাকগুলো। এই কারণে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের হার। 31 তারিখের পর থেকে ভারতীয় ট্রাক ড্রাইভার এবং হেল্পার যারা প্রবেশ করছে তাদের টেস্ট রিপোর্ট নিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। মংলায় 8 দিনের কঠোর বিধি নিষেধাজ্ঞা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন্দরে বিভিন্ন জাহাজ আসে, নাবিক ও সংশ্লিষ্টরা বিভিন্ন কারণে শহরে ঘোরাফেরা করায় বাড়ছে সংক্রমণ আশঙ্কা। মাইকিং করে জানিয়েছি তারা যেন কোনোভাবেই এখানে ল্যান্ড না করতে পারে। আমরা ইতিমধ্যে কয়েকজনকে অর্থদণ্ড দিয়েছি যারা মাস্ক পরিধান করেনি তাদেরকে। ভারতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরে আসায় চুয়াডাঙ্গায়ও বেড়েছে আতঙ্ক। রত্না জামান, 21 টেলিভিশন। আবারও বাড়ল করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ। 30 মে থেকে 6 জুন মধ্যরাত পর্যন্ত মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 5 এপ্রিল প্রথম বিধিনিষেধ আরোপের পর 8মবারের মতো বাড়ল মেয়াদ। জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে করোনা সংক্রমণ পরিস্থিতির বাস্তবতায় মেয়াদ বেড়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। সর্বশেষ প্রজ্ঞাপনের শর্তগুলো বলবৎ রাখা সাপেক্ষে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এদিকে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও 14 দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। হেফাজত নেতা মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে মধ্যপ্রাচ্য থেকে 6 কোটি টাকা আসার তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। এছাড়া হেফাজতের কার্যক্রম পরিচালনায় প্রবাসী অনুদান বেশি বলেও জানান যুগ্ম কমিশনার মোহাম্মদ মাহবুব আলম।
রাসেল খানের রিপোর্ট। হেফাজতের তাণ্ডব সহিংসতায় বিভিন্ন মামলার তদন্ত কাজ এগিয়ে নিতে একে একে সামনে আসে মামুনুল হকের আর্থিক লেনদেনের বিষয়টি। জব্দ করা হয় তার একাধিক ব্যাংক হিসাব। এসব অর্থ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে মামুনুলের অ্যাকাউন্টে পাঠাতো প্রবাসীরা। মসজিদ ও এতিমখানা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহারের নামে হেফাজত নেতারা এই টাকা নিজেরাই ভাগবাটোয়ারা করে নিত। হেফাজতের যে অর্থায়নের বিষয়টি, এগুলো অত্যন্ত গভীরভাবে আমরা পর্যবেক্ষণ করছি এবং নথিপত্রগুলো যাচাই করছি। তার মধ্যে আপনারা জানেন যে অতি সাম্প্রতিক যে মামুনুল হক সাহেবের গ্রেপ্তারের পর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা প্রায় তথ্য নিয়ে জেনেছি যে 1 বছর প্রায় 6 কোটি টাকা লেনদেন হয়েছে। হেফাজত নেতা মনির হোসেন কাসিমির ব্যাংক হিসাবও খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। মাদ্রাসার টাকা দেখা যাচ্ছে হেফাজতের কর্মকাণ্ডে ব্যবহার করছে, কিংবা রোহিঙ্গার টাকা সেগুলো তাদের মতো ব্যবহার করছে। এছাড়া অনেক টাকা, বিপুল পরিমাণ টাকা তারা আবার তসরুপ করছে বা তারা এর ভিতরে বন্টন করে নিয়ে যাচ্ছে নিজেরা। হেফাজতের মোট 17টি মামলার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। শিগগিরই প্রতিবেদন জমা দেবে তারা। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। এনআইডি নিবন্ধন কার্যক্রম ইসির তত্ত্বাবধানে রাখার দাবি কমিশন কর্মকর্তাদের। আর এই কাজ অন্য কারো হাতে গেলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেয়ার বিষয়টি উঠে এসেছে সম্প্রতি। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার কার্যালয়ে ভিড় জমান ইসির কর্মকর্তা কর্মচারীরা। পরে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে সিইসির কাছে তাদের বক্তব্য তুলে ধরেন। নির্বাচন কমিশনকে না জানিয়েই এনআইডির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান সংগঠনটির সভাপতি। 17 মের আগে জানানো হয়নি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এটি বলেছেন যে আমরা জানি না, এবং এটিও বলেছেন যে আমরা বিষয়টি নিয়ে সম্পূর্ণ অন্ধকারে আছি। এখানে আর নতুন করে তাদেরকে জনবল তৈরি করতে হবে, অবকাঠামো তৈরি করতে হবে, এবং যে একটি পরিচিত প্ল্যাটফর্ম আছে যে মানুষ এখানে আসলে সেবা পায়, সেই পরিচিত প্ল্যাটফর্মটি নষ্ট হয়ে যাবে। চিঠিপত্রগুলো আদান প্রদান হবে সচিবালয়ের মাধ্যমেই, আমাদের পয়েন্টসগুলো অন্তর্ভুক্ত করেই স্যাররা পাঠাবেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, এনআইডি সরিয়ে না নিতে যুক্তি তুলে ধরে প্রতিবেদন তৈরি করে সচিবালয়ে পাঠানো হবে। এনআইডির কাজ অন্য সংস্থার হাতে গেলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। ভোটার তালিকা যখন তৈরি করতে যাব সেটা তৈরি করবো আমরা, অথচ এনআইডি থাকবে তাদের কাছে, তাহলে কীভাবে হবে? তাহলে তো ওই মন্ত্রণালয়ের সাথে আমাদের এই নির্বাচন কমিশনের একটা এসে যায়, মানে সাবঅর্ডিনেশন অথবা সুপেরিয়রিটি এসে যায়, যেটা সংবিধান গ্রহণ করে না। কারণ নির্বাচন কমিশন আলাদা থাকবে, যেটা অন্য কোনো মন্ত্রণালয়ের সাথে তাদের এইরকম দাপ্তরিক যোগাযোগ থাকবে না। 24 মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা চিঠিতে এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের কাছে ন্যস্ত করতে বলা হয়। আমরা শুধু জেনেছি, পত্রপত্রিকা শুনেছি। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। হজে যাওয়ার জন্য নতুন করে এবছর কেউ নিবন্ধন করতে পারবেন না। গত বছর যারা নিবন্ধন করে অপেক্ষমান তাদের মধ্য থেকে একে একে হজে পাঠানো হবে। সৌদি সরকারের এসব নির্দেশনা মেনে যাত্রীদের প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। জসিম জুয়েলের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। 2021 সালে হজ কিভাবে হবে, কতজন অংশ নিতে পারবেন, এখনো পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। তবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় একটি নির্দেশনা দিয়েছে, সে অনুযায়ী আপাতত প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি বলেন, এবার নতুন করে কারো নিবন্ধন নেওয়া হয়নি। গত বছর যারা নিবন্ধন করেছে তাদের মধ্য থেকেই হজ যাত্রী পাঠানো হবে। 2020 সালে হজে গমনের জন্য যারা রেজিস্ট্রেশন করে টাকা জমা দিয়ে অপেক্ষা করছিলেন, তারা গত বছর টাকা উইথড্র করেন নাই, রেজিস্ট্রেশন ক্যান্সেল করেন নাই, এবং এই বছর পর্যন্ত তারা টাকাও উইথড্র করেন নাই, রেজিস্ট্রেশন ক্যান্সেল করেন নাই। সেই সংখ্যাটি 61,000। শুধু তাদের থেকেই যে সংখ্যায় সৌদি সরকার অনুমতি দিবে সেই সংখ্যায় নেওয়া হবে। 2021 সালের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করে নতুন হজযাত্রী নেওয়ার আর কোনো সুযোগ নাই। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধনকৃত সবাইকে 2 ডোজ টিকা দেয়া সম্পন্ন হয়েছে বলেও জানান হাব সভাপতি। হজে গমন করার জন্য 18 থেকে 60 বছর বয়সের হতে হবে এবং টিকার 2টি ডোজ দেয়া থাকতে হবে।
তা আমাদের হজ যাত্রীদের যারা আগ্রহী এবং নিবন্ধিত তাদের টিকার 2টি ডোজ সম্পন্ন করে আমরা প্রস্তুত আছি। এখন সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলেও জানান হাব সভাপতি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। কয়েক ঘন্টার ব্যবধানে 6 বার ভূমিকম্প, তাও আবার ডেঞ্জার জোন ভারতের মেঘালয়ের ডাউকি ফল্টের কাছে। সে কারণেই এবারের ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে সিলেটে। ঘন ঘন ভূমিকম্প সিলেট অঞ্চলে ভবিষ্যতে বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়ের বার্তা দিচ্ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। শনিবার সকাল 10:30 থেকে রোববার ভোর পর্যন্ত 6 দফা ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। সর্বোচ্চ 4.1 মাত্রার এই ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিজ্ঞানীরা বলতেছেন যে অনেক বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি হবে সিলেটের আর একটা ভূমিকম্প হলে। সংশ্লিষ্টরা জানিয়েছেন ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর সহ নগরের আশপাশের 15 কিলোমিটারের মধ্যে। গত 1 দশকের মধ্যে সিলেটেই উৎপত্তি এ ধরনের ভূমিকম্পের খবর নেই বললেই চলে। তবে বিভিন্ন সময়ে ভারতের আসাম ও মেঘালয়ে উৎপত্তি হওয়া 8-10টি ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটেও। শহরের আশেপাশেই হয়েছে, অর্থাৎ সিলেট রিজিয়নের দেখা যাচ্ছে যে একই জায়গায় নয়, বাট 3টা লোকেশনে দেখাইছে, পাশাপাশি দেখাইছে। ঘন ঘন ভূমিকম্প সিলেটে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের জানান দিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানান ডেঞ্জার জোনে রয়েছে ডাউকি ফল্ট। এই ধরনের সিসমিক অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাওয়া, ছোট ছোট ভূমিকম্প হওয়া, এটাই ইন্ডিকেট করে যে অতি সত্বর বা খুব নিয়ার ফিউচারে বড় কোনো ভূমিকম্প এই অঞ্চলে হতে পারে। এদিকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে সিলেটে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন সংশ্লিষ্টরা। গঠন করা হয়েছে একটি মনিটরিং সেল। ঝুঁকিপূর্ণ ভবন যেগুলাতে অ্যালার্মিং, আমরা এগুলাকে যেভাবে পারি আমরা রিমুভ করার চেষ্টা করব। এদিকে কয়েক দফা ভূমিকম্পের পর নগরীতে 2টি 6তলা ভবন হেলে পড়েছে। এরই মধ্যে ভবনে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাজেটে কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সার, বীজ, কীটনাশকে বাড়তি ভর্তুকির তাগিদ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সরকার খালেদা জিয়া ইস্যুতে যতটা উদার এবং মানবিক দিক দিয়ে বিবেচনা করছে, বিএনপি তার চেয়ে বেশি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সরকার বেগম জিয়ার ইস্যুতে যতটা উদার ও মানবিক দিক দিয়ে বিবেচনা করছে, বিএনপি তার চেয়ে বেশি রাজনীতি করছে। প্রতিহিংসার রাজনীতি সরকার করে না। প্রকৃতপক্ষে বিএনপির অস্থিমজ্জায় রয়েছে প্রতিহিংসা ও অহিষ্ণুতা, এটাই তাদের ইতিহাস। সেনাবাহিনীর শক্তি ব্যবহার করে ক্ষমতা দখল করলেও সেই সেনাবাহিনী রক্ষা করতে পারেনি জিয়াউর রহমানকে। আর এখন দলটির নেতারা সরকারের বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, এমন অভিযোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। নিজ মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলাপে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জিয়া জড়িত, এটা প্রমাণিত সত্য। শুধু তাই নয়, খুনিদের পুনর্বাসন করা সহ বিচারের পথও বন্ধ করেছিল। যে খুনতন্ত্র, ত্রাসের রাজত্ব জিয়া ও তার স্ত্রী খালেদার হাত ধরে চালু হয়েছিল, সে বিশ্বাস থেকে বের হয়ে আসতে পারেনি দলটির নেতারা। বিএনপির জন্ম এবং বিএনপির যে সমস্ত রাজনীতিবিদ আজকে উচ্চ গলায় কথা বলেন, এরা সবাই জিয়া রহমানের ভাড়া করা রাজনীতিবিদ বেশিরভাগই। তাদেরই একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে সেখানে গিয়ে বলেছেন কথা বলার অধিকার নাই। সকালবেলা একবার সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন, বিকেলবেলা একবার সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন, আর বলেন কথা বলার কোনো অধিকার নাই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর এখন নিয়ন্ত্রণে, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে একদলীয় শাসনের পথে হাঁটছে। গণতন্ত্র পুনরুদ্ধারে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে হরণ করা হয়েছে। আমাদের যে মুক্ত সমাজ ব্যবস্থা থেকে হরণ করা হয়েছে, মুক্ত সাংবাদিকতা থেকে হরণ করা হয়েছে এবং একটা নির্যাতনমূলক, নিবর্তনমূলক একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। এইখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। তার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে এবং তারা আশাবাদী হয়ে উঠেছেন যে এই জ্বর হয়তো আর আসবে না, কারণ তারা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রোববার এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি। টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, আবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যায় না। ব্যবসায়ীরা যেন সিন্ডিকেট করে অধিক মুনাফা না করতে পারে, সেজন্য সরকারের মনিটরিং বাড়াতে হবে। হবিগঞ্জের বাহুবলে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে জমির ও শাকিল নামে 2 বন্ধু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয় আরও 3 জন। পুলিশ জানায়, দুপুরে 2 বন্ধু একটি মোটরসাইকেলে করে বানিয়াচং থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল। মিরপুর নতুন বাজারে আসার পর বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে তাদের সংঘর্ষ হয়। এ সময় অন্তত 5 জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে জমির ও রামিমকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাজেট প্রসঙ্গ। মহামারীকালে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি অগ্রাধিকারের শীর্ষে থাকে। এখন এমনই একটি সময় পার করছে বাংলাদেশ। তাই নতুন বাজেটে কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সার, বীজ, কীটনাশক ও সেচ কাজে বাড়তি ভর্তুকি নিশ্চিতেরও তাগিদ দিয়েছেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। করোনা মহামারীতে কৃষিখাতের অসাধারণ অবদান পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঝুঁকির মধ্যেও গেল বছর ভালো ফলন ঘরে তুলেছেন দেশের কৃষকরা। এবারের প্রত্যাশা আরেকটু বেশি। তবে এসব সম্ভব হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, অর্থাৎ ভর্তুকির সুফল মিলছে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, 2021-22 অর্থবছরের বাজেটে কৃষিতে বরাদ্দ বাড়ানো জরুরি, কারণ করোনা মহামারীতে খাদ্য নিরাপত্তা জোরদারের বিকল্প নেই। তরুণ এবং শিক্ষিত জনগোষ্ঠী যারা কৃষির সাথে যুক্ত হয়ে কৃষি বাণিজ্যিকরণ এবং বহুমুখীকরণে ভূমিকা রাখছিল, তাদের অবদানের জায়গাটি অনেকাংশে সংকুচিত হয়ে এসেছে। তাই কৃষকের হাতে স্বল্প মূল্যে সার, বীজ, কীটনাশক তুলে দেওয়ার পাশাপাশি সেচ কাজেও প্রয়োজনে ভর্তুকি নিশ্চিতের পরামর্শ তাদের। সরকারের যে ভর্তুকি কার্যক্রম আছে, বিশেষ করে সার, বীজ, কীটনাশক এবং সেচের উপরে, সেগুলো যেমন একদিকে আরও বাড়াতে হবে। ক্ষুদ্র প্রান্তিক জনগোষ্ঠী তারা যেন এর সুফলটা পায়, সেটা নিশ্চিত করতে হবে। এছাড়া কৃষি যান্ত্রিকীকরণ, কৃষক ও মাঠকর্মীদের প্রশিক্ষণ, পর্যাপ্ত গবেষণা ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে বাজেটে দিক নির্দেশনা চান কৃষি অর্থনীতিবিদরা। ক্লাইমেট স্মার্ট যে টেকনোলজি আছে, সেগুলো উদ্ভাবন এবং কৃষক পর্যায়ে এই টেকনোলজিগুলোর অ্যাডপশন বাড়ানোর জন্য কৃষকদের যে প্রয়োজনীয় যে বাজেট সহায়তা, সেই বিষয়গুলোকে আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। চলতি বাজেটে কৃষিতে প্রায় 9,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। এবারের লক্ষ্যমাত্রা 9,500 কোটি টাকার কাছাকাছি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনায় বিশ্বে বাড়ছে শিশু স্ট্রোক। স্কুল বন্ধ থাকা ও বাবা মার কর্মসংস্থান হারানোই কারণ। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। কর্মক্ষেত্র থেকে ঘনিষ্ঠতা, সুযোগ বুঝে ধর্ষণ, একই সঙ্গে মুঠোফোনে ভিডিও ধারণ। এরপর থেকেই লাগাতার ব্ল্যাকমেইলিংয়ের শিকার। মাসের পর মাস ধরে চলে ধর্ষণ এবং জোর করে নগদ অর্থ আদায়। ফেসবুকে ফেক আইডি খুলেও করা হচ্ছে হেনস্থা। এদিকে এই ঘটনায় মামলা হলেও আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ইয়াকুব লিটনের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। প্রথমবার ধর্ষণের পরে এই ভিডিওটি পাঠানো হয় ওই নারীর কাছে, আর এই দিয়ে শুরু অভিযুক্ত সজীবের ব্ল্যাকমেলিং। মাসের পর মাস ধরে করে ধর্ষণ আর নতুন নতুন ভিডিও ধারণ, তারপর চাপ দিয়ে নগদ টাকা আদায় করা ছিল কৌশল। ভালো বন্ধুত্ব হয়ে পরে একদিনও আমার মিথ্যা বলে বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে তো আমার দর্শন করে, তারপর এগুলো ভিডিও করে রাখে। তারপর থেকে এই ভিডিও দেখায় আমার প্রত্যেকবার ওর বাসায় নিয়ে যায়। 2 দিন পরে বাসায় যায়, ওগুলোও ভিডিও করে, একটা ডিলিট করে টাকা পয়সা দিই, আবার একটা রাখে। এক পর্যায়ে পরিবারকে জানিয়ে সজীবের বিরুদ্ধে মামলা করলেও থামেননি তার অপকর্ম। লজ্জার ঠেলে আমি গ্রামে গেছি, গ্রামে যে এমন জায়গায় গেছি যেন কেউ আমার না দেখে, ওইখানটা পর্যন্ত আমার ছাড় দেয় নেই, ওইটাও পুলিশের বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীকে হেনস্থার কিছু প্রমাণ এসেছে 21-এর হাতে। তোর বাচ্চা আমার যাতে পুলিশ না ধরে, বুঝছো, তোর বাপেরা যাতে আমার না ধরে, এই জন্য দৌড়াইছে, বুঝছো। শুন, তারকা উগারে দিছি 50,000, আবার তারকা চেঞ্জ হয়েছে, ইগারে দিছি 50,000। আর যেই বাসায় নিয়ে প্রথম ধর্ষণ করা হয় সেই বাসার এক নারীও সেদিন ধর্ষণে সহায়তা করে বলে অভিযোগ আছে। প্রথমে এড়িয়ে গেলেও পরে সেদিনে কিছু তথ্য দেয় ওই নারী। আমি দেখছি, কিন্তু হচ্ছে কি ওই সজীব ভাই করছে। অনেক চেষ্টা করেও কোনোভাবে বক্তব্য মেলেনি অভিযুক্ত সজীবের। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ফোনে তার বক্তব্য দেন। আসামি হচ্ছে একটা দুরন্তর প্রকৃতির, বিভিন্ন মেয়ের সাথে তাদেরকে হয়তো ইনফ্লুয়েন্স করে, তাদের সাথে সম্পর্ক করে তাদের এভিডেন্স রাখে দিবেন। অভিযান চালাই নোয়াখালী পর্যন্ত যায়, কিন্তু ছেলেকে নোয়াখালী দিয়ে পাওয়া যায় না। এদিকে পুলিশের মিরপুর বিভাগের ডিসি সম্পর্কের ক্ষেত্রে আরো বেশি সতর্ক হওয়ার আহ্বান জানান। আসামি ধরার জন্য আমরা চেষ্টা করতেছি, যাতে আসামি দ্রুত ধরা যায়। তো থানা পুলিশ কাজ করতেছে, ধরে ফেলা হবে। এটা যাচাই বাছাই না করে, বিশ্বস্ত মানুষের বিশ্বস্ততা অর্জন না করে, তার সম্পর্কে না জেনে আমি না তার সাথে যাব, না তার সাথে বন্ধুত্ব করব, না তার সাথে কোনো অনৈতিক কাজে জড়াবো। করোনাকালে সামাজিক অপরাধ বেড়ে যাওয়ার কারণ জানতে গবেষণার প্রতি তাগিদ দেন পুলিশের এই কর্মকর্তা। আমার মনে হয় এটা নিয়ে গবেষণার প্রয়োজন আছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রামের লোহাগড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। পরে নতুন নেতৃবৃন্দ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু এবং আওয়ামী লীগ নেতা শহীদুল কবির সেলিম। এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি আনিসুল্লাহ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু, সহসভাপতি বশির আহমেদ কোম্পানি ও সহসভাপতি আক্তার কামাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পারভেজ কোম্পানি। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 2000 মাইক্রোগ্রাম এলএসডি সহ 5 জনকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। সন্ধ্যায় নগরের পল্টন থানায় এক সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, মালিবাগ, ভাটারা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে এলএসডি মাদক জব্দ করা হয়। এ সময় 5 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, গত 1 বছর ধরে তারা বাংলাদেশে এলএসডি এনে বিক্রি করত। এরা প্রত্যেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানায় পুলিশ। এলএসডি বিক্রির সঙ্গে জড়িত 10 থেকে 15টি গ্রুপের সন্ধান পাওয়া গেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এদের কাছ থেকে প্রায় 13 থেকে 14টি গ্রুপের আমরা নাম পেয়েছি। তারা 1 বছর যাবত এটা তারা সেবন করছে এবং তারা এটাও স্বীকার করেছে তাদের মতো এরকম প্রায় 14 থেকে 15টি গ্রুপ এই ঢাকা শহরে এখন সক্রিয়ভাবে এই এলএসডি সেবন এবং ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। সংবাদের এই পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 374তম শাখা নেত্রকোনার মোহনগঞ্জ শাখা এবং 6টি নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মওলা শাখা ও উপশাখাগুলো ভার্চুয়ালি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব আলম। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক নতুন এই শাখার মাধ্যমে এই অঞ্চলের ব্যবসার প্রসার ও উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আগামী প্রজন্মের জন্য গড়ে তুলুন সবুজ পৃথিবী, বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। সীমান্তে বেড়েছে সংক্রমণ, 7 জেলা লকডাউনের সুপারিশ, করোনায় আরও 34 মৃত্যু। প্রবাসী অর্থায়নে তাণ্ডব চালায় হেফাজত, মধ্যপ্রাচ্য থেকে 6 কোটি টাকা এসেছে মামুনুলের অ্যাকাউন্টে। করোনার কারণে এবার হজের নিবন্ধন বন্ধ, সুযোগ পাচ্ছেন গত বছরের তালিকাভুক্তরা। সিলেটে ঘন ঘন ভূমিকম্প, বড় প্রাকৃতিক বিপর্যয়ের বার্তা, সতর্কতায় মনিটরিং সেল গঠন। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।